নমস্কার, ফিরে এলাম বিরতির পর। লোকসভা দখলদারিতে আমি আপনাদের সঙ্গে শুভ্র আছি। লোকসভা দখলদারিতে আমরা সকাল থেকে বিভিন্ন লোকসভা কেন্দ্রে যে ধরনের গণনা চলছে এবং গণনার পরিস্থিতি কি আছে, কোন দিকে যাচ্ছে, ট্রেন্ড কি বলছে, এগুলো নিয়ে আলোচনা করছি এবং আমাদের যারা এলাকায় বিভিন্ন জেলায় বা প্রতিনিধিরা রয়েছে তাদের কাছ থেকে জানতে পারছি যে কি পরিস্থিতির মধ্যে চলছে সেই জায়গায় লোকসভা গণনা কেন্দ্র এবং বিভিন্ন প্রতিনিধিরা যারা এবারে বিশেষ করে যারা প্রার্থী হয়েছে তাদের মতন করে তারা কি বলছে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আমার সঙ্গে এই আলোচনায় আজকে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক তমন্নাস পণ্ডিত। পণ্ডিতা, স্বাগত তোমাকে। পণ্ডিতা, আমরা আলোচনা যেটা করছি সেটা হচ্ছে যে তুমি সকাল থেকে তুমি ট্রেন্ডটা দেখছো এবং এটা নিয়ে ইন্ডিয়া, আমি যদি সার্বিকভাবে গোটা ভারতবর্ষ নিয়ে কথা বলি তাহলে ইন্ডিয়া জোটের কথা বলবো, যে ইন্ডিয়া জোট যেভাবে এগিয়ে আছে এবং এনডিএ যে বিভিন্ন এক্সিট পোল যেটা দেখাচ্ছিল সেই জায়গায় মানে সকাল থেকে যা ট্রেন্ড তাতে কিন্তু সেই এক্সিট পোল মানে পুরোটাই একদম মানে মনে হবে যেন তারা যেটা বলেছিল তারা সেটা একদম বিরোধীরা যেটা বলছিল আর কি এটা বানানো, তো সেটাই মনে হচ্ছে যেন সেই দিকেই যাচ্ছে। কি বলবে? হ্যাঁ, ঠিকই বলেছ। এখনো পর্যন্ত যা ট্রেন্ড এখনো পর্যন্ত তাতে মনে হচ্ছিল যে 9টা সংস্থা এবং প্রত্যেকটাই অত্যন্ত অভিজ্ঞ সংস্থা, তারা যে এক্সিট পোল দেখিয়েছিল সেই এক্সিট পোলের এখনো পর্যন্ত তার সঙ্গে এই যে আমরা এখনো পর্যন্ত যে ট্রেন্ড দেখছি সেটা কিন্তু ট্যালি করছে না। এবং আরেকটা কথা এই প্রসঙ্গে তোমাকে বলে রাখি যে এই এক্সিট পোল নিয়ে সেখানে কিন্তু কংগ্রেস সভাপতি তিনি কিন্তু যেদিন এক্সিট পোল প্রকাশিত হয়েছে সেদিনকে কিন্তু দিল্লিতে তিনি ইন্ডি জোটের সমস্ত যারা নেতৃত্ব তাদেরকে ডেকে কিন্তু একটা বৈঠক করেছিলেন এবং বৈঠকে তিনি বলেছিলেন যে এই যে এক্সিট পোল হচ্ছে এটার উপরে কখনো আস্থা রাখবেন না, আমরা 295টা পাবো এটা ধরে নিন এবং সেই হিসাবে আপনারা চলবেন এবং একই সঙ্গে কাউন্টিংয়ের ওপরে খুব নজরদারি রাখবেন। এই দুটো জিনিস তারা বলেছিল এবং একই প্রসঙ্গত এক্সিট পোল বেরোনোর আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সরাসরি তিনি দাবি করেছিলেন যে এগুলো মোদির সরকারের একেবারে রীতিমতো মানে তাদের অনুপ্রেরণায় এবং তাদের ফাইন্যান্সে তাদের টাকাতে এক্সিট পোল করা হয়েছে, এই এক্সিট পোলের কোনো গুরুত্ব নেই। আমরা এটা দেখতে পাচ্ছি যে অন্তত অন্যর কথা বাদ দিলেও এই রাজ্যের যে ট্রেন্ড সেই ট্রেন্ডটা কিন্তু আমাদেরকে যথেষ্ট সাধারণ মানুষকে কিন্তু খুব একটা হতবাক করেনি, আমাদেরকেও একটা হতবাক করেনি। কারণ একটা কথা মনে রাখতে হবে যে এই রাজ্যে সবথেকে বেশি যেটা কাজ করেছে এখনো পর্যন্ত সেটা হচ্ছে যে মহিলাদের, এবং একটা কথা মনে রাখবে যে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের রাজনীতিবিদ হিসাবে তিনি যেমন এই রাজ্যের মানুষের যে আর্থসামাজিক অবস্থা থেকে আরম্ভ করে সার্বিকভাবে তিনি যে অবস্থাটা যে বুঝতে পারেন, ফলে তিনি কিন্তু প্রথমেই যে লক্ষ্মীর ভাণ্ডার তিনি ডবল করে দিলেন, এটা কিন্তু মহিলাদের একটা খুব বড়োভাবে কিন্তু এই ভোটে কিন্তু প্রভাব ফেলেছে, এটা কোনো সন্দেহ নেই, যেটা বিজেপির কিন্তু সেটা ধারণা ছিল না। দ্বিতীয়ত হচ্ছে যে এনডিএ সরকার ক্ষমতায় এলে, বিশেষ করে বিজেপির নেতৃত্বে যদি ক্ষমতায় আসে, তাহলে কিন্তু আগামী দিনে আর লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যাবে না, এই প্রচারটা কিন্তু ব্যাপকভাবে গ্রামে গঞ্জে কিন্তু করা হয়েছিল এবং যার ফল কিন্তু আজকে তারা পাচ্ছেন। একই সঙ্গে কিছু কিছু জনমোহিনী নীতি যেগুলো তারা ব্যাপকভাবে কাজ করেছেন। এবং আরেকটা কথা তুমি মনে রাখবে যে এই রাজ্যের যারা একেবারে আমি একটা ছোট্ট ব্রেকিং সেটা হচ্ছে যে রেখাপাত্র গণনা কেন্দ্র ছেড়ে চলে গেলেন এবং তিনি বিপুল ভোটে পিছিয়েছিলেন, সেই জায়গা থেকে তিনি তার গণনা কেন্দ্র থেকে বেরিয়ে যান এবং তৃণমূল কর্মীরা যদিও তাকে ধাওয়া করে এই ধরনের তথ্য উঠে আসছে, কিন্তু যাই হোক এখনো পর্যন্ত সেটা নিয়ে কোনো বিশেষ কিছু হয়নি, কিন্তু তিনি তার গণনা কেন্দ্র ছেড়ে চলে গেলেন। এটা হচ্ছে এই মুহূর্তের একদম
এবং আমরা দেখাচ্ছি বিষ্ণুপুরের চিত্র। বিষ্ণুপুরের যেটা গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্রে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছে এবং সেই পরিবেশ আমরা দর্শক বন্ধুদের সামনে তুলে ধরেছি যে মানে একটা গণনা কেন্দ্রে সেখানে ইট লাঠি নিয়েও কিন্তু দেখাই যাচ্ছে আমরা যে এটা কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। নির্বাচনে যেভাবেই হোক নির্বাচন যে তার লড়াই হারার একটা পরিস্থিতির মধ্যেই থাকে, সেই জন্যই নির্বাচন। কিন্তু সেই নির্বাচনে যদি এই ধরনের লাঠি বা পাথর ইটের বর্ষা হয় এবং প্রশাসনকে যদি এইভাবে ব্যবস্থা নিতে হয়, সেটা তো একদম মানে সেখানে প্রশাসনের তো পর্যাপ্ত পরিমাণ প্রশাসন ব্যবস্থা রেখেছে বলে আমরা জানতাম এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী আছে, সেখানে রাজ্য পুলিশ আছে, সেখানে র্যাফ আছে। তারপরেও আমরা দেখতে পেলাম গাড়ি ভাঙচুর আমরা দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে ব্যাপক বিক্ষোভ দেখতে পাচ্ছি সাধারণ মানুষের। এরা কোন দলের আমরা বুঝতে পারছি না, কিন্তু একটা ব্যাপক বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। যেভাবেই হোক, আমি যে প্রসঙ্গত তোমাকে বলছিলাম যে লক্ষ্মীর ভাণ্ডার যেমন একটা খুব বড় কাজ করেছে ট্রেন্ড, আরেকটা কথা মনে রাখতে হবে যে এই রাজ্যে কিন্তু সার্বিকভাবে যত ভোট হয়েছে, পোলিং হয়েছে, তার 8% আমরা সেটা কেন মানবো? বিজেপির কর্মীদেরকে এসে টিএমসি লোক মারছে, পুলিশ নিরাপত্তা হয়ে বসে রয়েছে, বিজেপির লোক যে সময় রুখে বেড়াচ্ছে, বিজেপির কর্মীদেরকে পুলিশের হাত করছে। আমাদের বিজেপি কর্মীদের বাংলার মানুষ দেখুক আমাদের স্টেট পুরো ভেঙে দিতে বড় বড় পাথর, বড় বড় ইট ফাবড়িছে। আপনারা দেখুন আজকে আমাদের উপরে অত্যাচার দেখাচ্ছে, আমাদের উপরে অত্যাচার দেখাচ্ছে। এটা বিষ্ণুপুর পুলিশ করেছে, বিষ্ণুপুর প্রশাসন করেছে, এটা পুরো মদত হচ্ছে বিষ্ণুপুর এসডিও, বিষ্ণুপুর আইসি, বিষ্ণুপুর অ্যাসিস্ট্যান্ট এসপি পুরো দেখাশোনা করে বিজেপির প্রার্থীদিকে ভয় খাল রেখে এই পরিবর্তন করছে। বিজেপি পার্টি ভয় কাটাই নাই, পরবর্তীকালে সমিতি 1 লাখ ভোট জিতবে। পাথর ছোড়ার অভিযোগ করছে বিজেপি, কি বলবেন? বিজেপি আমাদের দিকে পাথর ছুড়লে ওরা চাইছে ভণ্ডুল করতে, ওরা সারা বাংলা সারা দেশে হেরে যাচ্ছে, তাই উত্তেজিত করছে আমাদের লোকদের। আমরা আমাদের লোকদের সরিয়ে নিয়েছি। বিজেপি ট্রেন্ডের চেয়ার ভাঙার অভিযোগ করছেন এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ করছে আপনাদের বিরুদ্ধে। একটা কিচ্ছু না, সব ভাঙতাবাজির দলটাই তো ভাঙতাবাজি, মৃত্যুকের দল, ভাঙতাবাজির দল। নন্দমোহন হচ্ছে ভাঙতাবাজি লোক একটা। বিষ্ণুপুরের কি পরিস্থিতির মধ্যে দিয়ে বিষ্ণুপুর যাচ্ছে আর কি। তো যাই পণ্ডিতা, যে জায়গায় ছিলাম, যে মানে অশান্তি কিন্তু মানে এই যে ঝুট ঝামেলা, হ্যাঁ, পশ্চিমবঙ্গে কিন্তু মানে অশান্তিটা খুব অঙ্গাঙ্গিভাবে যে জড়িত, বিশেষ করে যে কোনো ভোটের সঙ্গে, সেটা আবারও কিন্তু আমরা এবার দেখতে পেলাম এবং যেটা অন্য রাজ্যে এই চিত্রটা কিন্তু আমাদেরকে চোখে পড়ে না। তা আমি যেটা বলছিলাম যে পুরুষ ভোটারের থেকে 8% কিন্তু মহিলা ভোট কিন্তু বেশি পোল হয়েছে এই রাজ্যে। এই 8% মহিলা ভোট মানে খুব বড় একটা অংশ, যেটা কিন্তু সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই গেছে। এবং সারা দেশে একটা কথা মনে রাখতে হবে যে যেখানে 67 কোটি ভোটারের মধ্যে, সেখানেও কিন্তু খুব বড় সংখ্যায় কিন্তু মহিলাদের ভোট কিন্তু গোটা দেশ জুড়ে কিন্তু সেখানে বাক্সে পড়েছে। ফলে একটা কথা মনে রাখতে, যে যেহেতু মহিলারা সংসারটা চালান, সেহেতু কিন্তু এই যে জিনিসপত্রের ঊর্ধ্বগতি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে ঊর্ধ্বগতি, ওষুধের দামে ঊর্ধ্বগতি, এগুলো কিন্তু খুব বড়ভাবে কিন্তু একটা প্রভাব ফেলেছে ভোট বাক্সে, এতে কোনো সন্দেহ নেই। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে যে দারিদ্র্য এবং বেকারত্ব, এই দুটোই কিন্তু
যেটা মোদী সরকার যেটা বলছেন যে বিশ্বের এখন একটা খুব অর্থনীতিতে তারা একটা খুব শীর্ষে স্থান যেতে চলেছেন, কিন্তু বাস্তবে কিন্তু দেখা গেছে যে তারা কিন্তু যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন যে 2 কোটি বেকারের চাকরি বছরে, তারপরের ফিরে এসে দ্বিতীয়বার ফিরে এসেও তারা কিন্তু যে প্রতিশ্রুতিগুলো দিলেন বিশেষ করে বেকারদের নিয়ে, সেখানে কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু পালন হলো না। আরেকটা কথা যে শিল্পক্ষেত্রে সেখানে কিন্তু তারা বেসরকারীকরণ, লগ্নির বেসরকারীকরণ করতে চাইলেন এবং লগ্নির বেসরকারীকরণ করে তারা একটা খুব বড় ধরনের পরিবর্তন ঘটাতে চাইলেন এবং প্রত্যেকটা বেসরকারি সংস্থা থেকে সেখানে প্রচুর মানুষকে ছাঁটাই করার একটা প্রবণতা দেখা গেল, যেটার ফলে এটা কিন্তু নিঃশব্দে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এটার বিপক্ষে কিন্তু চলে গেল। মনে রাখতে হবে যে রাহুল গান্ধী তার ভারত জোড়ো আন্দোলনের পর থেকে যেভাবে তিনি সরাসরি লড়াই করে যাচ্ছেন এবং মোদি লহর বা মোদি ট্রেন্ড, তার বিরুদ্ধে রাহুল গান্ধী যেভাবে প্রায় একাকী লড়াই করে চলেছেন বা একাকী লড়াই করেছেন এবং গোটা মৃতপ্রায় কংগ্রেসকে তিনি কিন্তু একটা একটা গুরুত্বপূর্ণ পজিশনে নিয়ে এনে দিলেন, যেটা আজকে দেশের অন্যতম নির্ণায়ক হতে যাচ্ছে। এই কৃতিত্বটা কিন্তু একেবারে সরাসরিভাবে রাহুল গান্ধী প্রাপ্য, এতে কোনো সন্দেহ নেই। একই সঙ্গে আজকে যেভাবে এই রাজ্যের যে ফলাফল যেটা আমরা দেখলাম, এই রাজ্যের ফলাফল থেকে একটা কথা কিন্তু একেবারে ধ্রুব সত্যভাবে আজকে দেখা গেল যে সাধারণ মানুষ এই রাজ্যের তারা কিন্তু শাসক দলের সঙ্গেই আছে। এবং আরেকটা কথা সেটা হচ্ছে যে বিজেপি বিশেষ করে শুভেন্দু অধিকারীকে যেভাবে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল, তিনি কিন্তু সেটাকে কিন্তু যথেষ্ট ভালোভাবে কাজে লাগাতে পারেননি। ফলে এমন জায়গাতে তিনি এমন সেখানে প্রার্থী দিলেন যে প্রার্থীরা কিন্তু লড়াই করার কোনো ক্ষমতায় নেই। আজকে সন্দেশখালির অবস্থা তুমি দেখো, এখনই আমরা যেটা দেখতে পেলাম যে রেখা পাত্র তিনি চলে গেলেন, স্বয়ং প্রধানমন্ত্রী যার সঙ্গে কথা বললেন, উৎসাহ দিলেন, সেই সন্দেশখালিতেও কিন্তু তৃণমূল কংগ্রেসের সেই যেটা মূল তৃণমূল কংগ্রেসের ভিত্তি, সেটাতে কিন্তু কোনোভাবে কিন্তু আঘাত করা গেল না। একই সঙ্গে এই যে বসিরহাটের যে কেন্দ্র, যেখানে 7টি বিধানসভা কেন্দ্র, এই 7টি বিধানসভা কেন্দ্রতেই ধরে নেওয়া যায় যে সেখানে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু লিড পেল। ফলে এটা একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার বিজেপির কাছে, অর্থাৎ তাদের কাছে যে সুযোগটা এসেছিল সেই সুযোগটা নেতৃত্বের অভাবে শুভেন্দু অধিকারী একদিকে এবং সুকান্ত মজুমদার আরেক দিকে এবং রাজ্য সভাপতি হিসাবে সুকান্ত মজুমদারের যে আমরা যেটা সুকান্ত মজুমদারকে কেন রাজ্য সভাপতি করা হয়েছিল, তার ব্যাকগ্রাউন্ড কি, এগুলো আমরা জানি না, কিন্তু দিলীপ ঘোষকে আমরা যেভাবে রাজ্য সভাপতি হিসাবে অত্যন্ত সক্রিয়ভাবে গোটা রাজ্য জুড়ে আমরা দেখেছিলাম এবং যে অত্যন্ত খারাপ সময়ে দিলীপ ঘোষ দায়িত্ব নিয়েছিলেন এই রাজ্যের এবং সেই 18টি সেখানে তারা জয় পেয়েছিল 18টি আসনে, সেটার কৃতিত্বটা কিন্তু দিলীপ ঘোষের ছিল। আমরা দিলীপ ঘোষের সংক্রান্ত বিষয়ে আলোচনায় আসবো, কিন্তু আমরা এই মুহূর্তে যখন আমাদের বিষ্ণুপুরের প্রতিনিধি অসিত রজক রয়েছে আমাদের সঙ্গে, আমরা অসিতের সঙ্গে কথা বলে নেব। অসিত, শুনতে পাচ্ছ? অসিত, আমরা একটু আগে দেখলাম যেভাবে বিষ্ণুপুরে যে গণনা কেন্দ্রে যেভাবে মারামারি, ইট পাটকেল, লাঠি নিয়ে খেলা চলছিল, সেটা কি পরিস্থিতি তৈরি হয়েছিল, কেন হয়েছিল? একেবারে সভ্যতাজি, যে আমি যে জায়গায় রয়েছি, আমার এইদিকে বিষ্ণুপুর কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ ইভিএম, সেখানে ভোট গণনা, সেই গণনা কেন্দ্র করা হয়েছে এবং এই ভোটের গণনা কেন্দ্র
একটা রক্ষী থেকে বিভিন্ন পুলিশ প্রশাসনের মধ্য দিয়ে এই জায়গা কিন্তু একদম কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। কিন্তু এই যে আমার ঠিক পেছন দিকে আমি যদি দূরে দেখতে পাই, তাহলে দেখতে পাচ্ছি যে সেই জায়গাটা তৃণমূল কংগ্রেসের যে টেন্ট, সেই টেন্ট করা হয়েছে তিরপলের ব্যারিকেড। ওই একদম ওই দূরে যে জায়গাটা, সেই জায়গাতে কিন্তু বিজেপির পক্ষ থেকে করা হয়েছে। সেই জায়গাতে বিজেপি এবং তৃণমূল তাদের যে সমস্ত কর্মী সমর্থক বিষ্ণুপুর বিধানসভাতে যে 7টি বিধানসভা রয়েছে, সেই 7 বিধানসভার বিভিন্ন তৃণমূল এবং সমর্থক তারা কিন্তু এই জায়গাতে বা এই মাঠে বিষ্ণুপুর হাইরোড সেই মাঠ চত্বরে তারা কিন্তু ছিল। আর যখনই তৃতীয় রাউন্ডের ভোট গণনা হয়ে যায়, প্রায় 10,000-এর বেশি ভোটে সৌমিত্র খা তিনি যখন এগিয়ে থাকেন, তার পরবর্তীতে ব্যারিকেড যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাঁশ এবং তিরপল দিয়ে তার এই পাশ থেকে জলের বোতল এবং ইটপাটকে ছোড়া হয় এমনটা অভিযোগ করে। অপরদিকে বিজেপির যে অভিযোগ ছিল, বিজেপির অভিযোগ যে যখনই এগিয়ে যাচ্ছে, যখনই জানতে পারছেন, তারপরে কিন্তু এদিক থেকে তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা কিন্তু ছুটছিল, এমনটা অভিযোগ করেছে বিজেপি। আর এই অভিযোগের মধ্য দিয়ে একটা ধুমধুমা পরিস্থিতি তৈরি হয় এবং যে তিরপলগুলো এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে, এই সম্পর্ক ছিল যে ব্লু কালার তিরপলগুলো, এই তিরপলগুলো সবেমাত্র 5 থেকে 7 মিনিটের বিশাল র্যাব পুলিশ বাহিনী তাদের মাঠ আসেন এবং যেখানে কাতারে কাতারে হাজার হাজার তৃণমূল এবং বিজেপি উভয়ের পক্ষে তাদের যে মারপিটের ঘটনা, সেই মারপিটের ঘটনায় বিজেপির পক্ষ থেকে 3 জন গুরুতর জখম হয়ে যাওয়া হয়েছে, এমনটা কিন্তু বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি অমরনাথ শাখা তিনি জানিয়েছেন। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে যিনি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি রয়েছেন বিক্রমজিৎ চ্যাটার্জি, তিনি জানিয়েছেন যে তাদের উস্কানি দিচ্ছিল, সেই কারণে তারা সেখানে ছিল, কিন্তু তাদের কর্মীরা কেউ বিজেপিকে মারধর একটাও করে। আর এই অভিযোগের মধ্যে আমরা যে ছবিটা পাঠিয়েছি বা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু বিজেপির যে টেন্ট ছিল তাতে কিন্তু চেয়ার, তাদের যে পাখা, সমস্ত কিছুই কিন্তু ভেঙে গুড়িয়ে তছনছ করে দেওয়া হয়েছে। সব্যসাচী, ওখানে আমরা 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 তখন দেখালে সেটা হচ্ছে যে আমরা বিজেপির যারা অভিযোগ করছিল, বিজেপির কর্মীরা যারা অভিযোগ করছিল, তারা পুলিশের দিকে একটা অভিযোগের তীর তোলে যে পুলিশের সহযোগিতায়, পুলিশের নিষ্ক্রিয়তায় এই ধরনের অঘটন ঘটছে। তুমি তুমি একদম গ্রাউন্ড জিরোতে আছো, তোমার মতে কি মনে হচ্ছে যে এটা কি, এখানে কি পুলিশের একটা স্বতঃপ্রণোদিত কোনো ভূমিকা ছিল, নাকি এটা শুধুমাত্র অভিযোগই শুধু রয়ে গেছে? এই জায়গাতে পুলিশের অভিযোগ কিন্তু প্রথম দিন থেকেই সৌমিত্র খা তিনি আগেই তুলেছিলেন। এরপর থেকে তাদের যে অভিযোগ তুলছেন, সেই জায়গাতে পুলিশের যে ভূমিকা যে কথাটা বলা যায়, তারা কিন্তু যখনই পরিস্থিতি এরকম একটা হয়, পুলিশের পক্ষ থেকে পুরো যে বিষয়টা তা কিন্তু নিয়ন্ত্রণ করা হয় এবং পুলিশ র্যাব আসার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে হয়। যে গ্রাউন্ডে করা হয়েছে, সেই গ্রাউন্ড ভাবে নিরাপত্তার কর্মীরা কিন্তু কম থাকে, আর ঘটনা পরিস্থিতি যখন বেশি বেড়ে, তখন কিন্তু পুলিশের পক্ষ থেকে বিভিন্ন যে উচ্চ পদ আধিকারিকরা ছিলেন, তারা থেকে নিয়ন্ত্রণ করেন। অসিত, তুমি পরিস্থিতির উপরে নজর রাখো, তোমার সঙ্গে আমরা আবার যোগাযোগ করব এবং তুমি যদি কোনো যারা নেতৃত্বে আছে তাদের সঙ্গে যদি তুমি কথা বলাতে পারো, আমার মনে হয় আরো ভালো হবে, আরো বিষয়টা পরিষ্কার করতে পারবো আমরা দর্শকদের কাছে। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বলো বলো বলো। একজন কর্মীকে পেয়েছি, বিষয়টা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো। তৃণমূলের পক্ষে কি হয়েছিল ঘটনাটা? আমাদের দাঁড়িয়ে ছিল কিন্তু দেখা গেল তৃণমূল করে গিয়ে বিভ্রান্তের একটা অভিযোগ। আপনার নাম? অসিত, আমি আবার তোমার সঙ্গে যোগাযোগে আসবো, তোমার সঙ্গে কথা বলবো। পণ্ডিতা, আমরা বিষ্ণুপুরের পরিস্থিতি দেখলাম, চালচিত্র যেটা সামনে এলো সেটা হচ্ছে যে দুপক্ষের মাঝখানে যে লড়াই হয়েছে এবং আমাদের প্রতিনিধি আমাদের আরো পরিষ্কার করে দিলে দর্শক বন্ধুদের কাছে সেটা সম্পূর্ণভাবে আমরা তুলে ধরতে পারলাম। পণ্ডিতা, আমরা যে আলোচনার মধ্যে ছিলাম এবং আমি তোমাকে বলি যে পণ্ডিতা, তুমি যেটা বলছিলে যে যেভাবে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা বা ন্যায় যাত্রা যেভাবে হচ্ছে, ভারত জোড়ো যাত্রা যখন প্রথমবারে করলো তখন দেখলাম যে তারা নির্বাচনের যে নির্বাচনগুলো ছিল, আমরা দেখছি বোলপুরের অলরেডি সবুজ আবিরে শুরু হয়ে গেছে খেলা আর কি। ওখানে এমনিতেই আমরা দেখলাম যে বোলপুরে ওখানে যিনি তৃণমূলের প্রার্থী আছেন অসিত মাল। না, আমি এই প্রসঙ্গে বলি যে বোলপুর এবং বীরভূম, সারা বাংলায় তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। আমাদের যোগাযোগ বিষয়ক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন
নির্বাচনের প্রাককালে এবং নির্বাচন চলাকালীন সেটাই সত্য প্রমাণিত হচ্ছে। অনেক মিডিয়া বিভিন্ন সময় সারা বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা বিজেপিকে অনেক আগিয়ে রেখেছিল, তৃণমূলকে পিছিয়ে দিয়েছিল, কিন্তু বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো করেছে তার সঙ্গে আছে। বাংলার মানুষ 2011 থেকে 2024 মাত্র কয়েক বছরের ব্যবধানে বাংলার বুকে যে অভাবনীয় পরিবর্তন ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে আছে। সর্বতই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থী যারা আছে বাংলার মানুষ দুহাত ভরে তাদেরকে আশীর্বাদ করেছে এবং বোলপুর এবং সিউড়ি লোকসভা কেন্দ্র সহ সারা বাংলার প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে এগিয়ে আছে এবং এগিয়ে থাকবে এবং বিরোধীরা ধরাশায়ী হবে। বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে যে রাজ্যে বেশ কিছু জায়গায় যে বিরোধীরা রয়েছে, যারা বিজেপি প্রার্থী রয়েছে, তারা কিন্তু এগিয়ে রয়েছে। আগামীতে কি হতে পারে, কি বলবেন? দু একটা জায়গায় এগিয়ে আছে, আর কিছুক্ষণ চলতে থাকুক, দেখতে পাবেন 42 তৃণমূল কংগ্রেস হবে, বিরোধীরা জামানা জব্দ হবে। দাদা, দেখা যাচ্ছে যে আজকে গণনা চলছে এবং আজকে দেখা যাচ্ছে যে উল্লাস দেখা যাচ্ছে এই বোলপুরের বুকে। এটা মানুষের আবেগ, মানুষের উচ্ছ্বাস। বিরোধীরা যেভাবে বাংলাকে বঞ্চনা করেছে, অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, তারই প্রতিফল এগুলো। বিরোধীরা বাংলাকে, কেন্দ্রীয় সরকার বাংলার 100 দিনের কাজের টাকা, বাংলার খেটে খাওয়া খেতমজুর মধ্যবিত্ত পরিবারের তাদের বাড়ি নির্মাণের টাকা দেয়নি, বাংলাকে বঞ্চনা করেছে, একাধিক প্রকল্প বন্ধ করে দিয়েছে। সর্বতই বাংলার মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থী আশীর্বাদ করেছে। এটা তারই উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসে গান মানুষ গাইছে, সেই আবেগে মানুষ ফুটছে, সেই সন্ধিকোণ অপেক্ষায় মানুষ দাঁড়িয়ে আছে। সেই যে ভোটের ব্যবধান, কত লক্ষ ভোটের ব্যবধানে আমরা আমাদের বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অসিত পাল এবং বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রয়কে জয়যুক্ত করব, সেই সন্ধিকোণ অপেক্ষায় আমরা আছি। তারপর আবির খেলা হবে, তারপর সব ধরনের খেলা হবে। যারা খেলতে চাই, আমরা আগেও বলেছি খেলতে আমরা রাজি আছি, কিন্তু বিরোধী শূন্য। বীরভূম জেলায় বিরোধীর কোনো অস্তিত্ব বিগত দিনও ছিল না, এখনো নেই, আগামী দিনও থাকবে না। কারণ আমরা শুনলাম এবং সব থেকে মজার বিষয় যে শব্দটার ব্যবহার হলো শেষের দিকে, সেটা হচ্ছে যে আমরা আবির খেলবো, আবির খেলার সঙ্গে সঙ্গে সব রকমের খেলার জন্য আমরা প্রস্তুত, সব খেলা খেলতে পারি। না, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এটা মনে রাখতে হবে যে বীরভূমে কিন্তু এখন বিখ্যাত আমাদের কেষ্টদা কিন্তু নেই, এবং কেষ্টদার অনুপস্থিতিতে বীরভূমের দুটো আসনই তৃণমূল কংগ্রেস দখল করতে পারলো, যেটা তাদের কাছে একটা খুব বড় চ্যালেঞ্জ ছিল, এবং সেই চ্যালেঞ্জে তারা সফল হয়েছে, এতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু পাশাপাশি যেটা বলার কথা সেটা হচ্ছে যে বীরভূমের মানুষের আবেগ, বীরভূমের যে সার্বিকভাবে বীরভূমের মানুষের চাহিদা ইত্যাদি বুঝতে না পেরে যেভাবে বীরভূমে বিজেপি প্রার্থী দিয়েছে সেটাকে অত্যন্ত বালখিল্যতা বলে মনে হয়েছে। এবং সেখানে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু সরাসরি ব্যর্থ নন, পুরোটাই ব্যর্থ। কারণ হচ্ছে যে বীরভূমে যারা প্রার্থী হয়েছেন তারা অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ, এবং তারা দীর্ঘদিন ধরে সেখানে কিন্তু দুটো টার্মে 2014-19 এগুলো প্রত্যেকটা ইয়েতে কিন্তু যে ইয়েগুলো হয়েছে, নির্বাচনগুলো হয়েছে, সেখানে কিন্তু তারা প্রার্থী হিসাবে কিন্তু সেখান থেকে জয়লাভ করেছেন একটা বিশাল ভোটের ব্যবধানে। ফলে সেখানে যে প্রার্থী দেওয়া হয়েছে সেই প্রার্থীদের প্রথমত তারা তাদের দলের কোথাকার তারা প্রার্থী, বীরভূমের মানুষ তাদেরকে চেনে কিনা আমরা জানি না, কিন্তু মিডিয়া অন্তত তাদের কোনোদিন নাম শুনেছে বলে আমার মনে হয় না। তাদেরকে এই অত্যন্ত জবরদস্ত প্রার্থীদের বিরুদ্ধে দাঁড় করানো, এটা একটা শুভেন্দু অধিকারীর খুব বড় ব্যর্থতা, বিজেপির একটা খুব বড় ব্যর্থতা। মনে রাখতে হবে যে বীরভূমের যে এলাকা, সেই সমগ্র বীরভূম এলাকায় 50 থেকে 65% সেখানে সংখ্যালঘুদের বাস। সুতরাং প্রার্থী হিসাবে যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে লড়াই করার জন্য দেওয়া হয়নি, তাদেরকে হারার জন্যই দেওয়া হয়েছিল। সুতরাং তারা হেরেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং প্রত্যেকটা আজকে একটা কথা মনে রাখতে হবে যে সর্বভারতীয় একটা দল
সেখানে আজকে ডায়মন্ড হারবারে তারা প্রার্থী প্রায় দিতে পারল না বলা যায়। দীর্ঘদিন ধরে সেখানে তারা ঝুলিয়ে রেখে একজনকে প্রার্থী করলেন, সেখানে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো ওই স্তরের যে প্রার্থী, তার বিরুদ্ধে প্রার্থী দিয়ে আমার মনে হয় অত্যন্ত বালখিল্যতার পরিচয় দেওয়া হয়েছিল, এবং এটা মানে ফলাফল বেরোনোর আগেই ফল সেখানে তারা পেয়ে গেছিলেন হাতে হাতে। এবং আমি যে কথাটা এবারে আমি একটা খুব গুরুত্বপূর্ণভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে 2019-এ যেভাবে বহু বাম ভোট, একটা খুব বড় সংখ্যায় বাম ভোট যেটা দেখা গেছিল যে বিজেপির দিকে শিফট হয়ে গেছিল, সেই বাম ভোটটা কিন্তু এবারে কিন্তু শিফট হয়নি। এবারে কিন্তু বামেরা তারা এবং কংগ্রেস মরিয়া হয়ে কিন্তু তারা কিন্তু এই রক্তক্ষরণটা কিন্তু বন্ধ করতে পেরেছে। ফলে বিজেপির যে মানে কাঠামোটা, বিজেপির যে সরাসরি একেবারে শক্তিহীন যে কাঠামোটা, সেই কাঠামোটা কিন্তু বেরিয়ে পড়লো যে আসলে তাদের ক্ষমতাটা কোথায়। কারণ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা এই রাজ্যে যতবার এসেছেন এবং যোগাযোগ রেখেছেন, সম্ভবত অন্য কোনো রাজ্যে তারা এতটা যোগাযোগ রাখেননি। এবং একই সঙ্গে মনে রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বিভিন্ন জায়গাতে, বিশেষ করে কুচবিহারে তিনি বেশ কয়েকবার গেছেন। তিনি বিভিন্ন উত্তরবঙ্গে তিনি প্রায় ঘাঁটি গেড়েছিলেন এবং 4 থেকে 5 বার তিনি উত্তরবঙ্গ সফর করেছেন এবং তার ফল কিন্তু তিনি পেলেন। এবং আমাদের যেটা ধারণা ছিল, এবং একই সঙ্গে যে দিলীপ ঘোষ যিনি একজন মানে অত্যন্ত দক্ষ সংগঠক ছিলেন এই রাজ্যে, তাকে এমন একটা জায়গাতে নিয়ে আসা হলো এবং অত্যন্ত অল্প দিনের ব্যবধানে। আসানসোলেও তাই, আসানসোলে একজন অশীতিপর মানুষকে সেখানে নিয়ে এসে প্রার্থী করা হলো, যেহেতু তার আসানসোলের সঙ্গে তার বাড়িঘর যোগাযোগ ছিল। সুতরাং সেটাই কিন্তু অত্যন্ত, যারা এখানে বিজেপির যারা স্ট্র্যাটেজিস্ট, বিজেপির যারা কৌশলী, যারা এই ভোট কুশলী, তারা সব এতটাই ভুল করেছেন যে সাধারণ মানুষ তাদেরকে কিন্তু গ্রহণ করলো না। কারণ হচ্ছে যে স্থানীয় মানুষের আবেগটাই তারা বুঝতে পারলেন না। ভোটটা যে কত গুরুত্বপূর্ণ একটা জিনিস, শুধুমাত্র মোদির মুখ দেখে যে ভোট হবে না সেটা একটা কিন্তু বোঝা গেল। কারণ সর্বভারতীয় ক্ষেত্রে এখনও কিছুটা বাকি থাকলেও একটা কিন্তু বোঝা যাচ্ছে যে সেন্সেক্স গতকাল দেখেছি আমরা বেড়েছে, বিশেষ করে তোমার এক্সিট পোলের বিভিন্ন যে ফলাফল দেখতে পেয়েছি, তখন একটা সেন্সেক্স দেশ জুড়ে খুব বড় চাঙ্গা দেখতে পেয়েছি আমরা। সেটা এখনো পর্যন্ত সব রাউন্ড শেষ না হওয়ার আগেই সেই সেন্সেক্স কিন্তু 3000 পয়েন্ট সেন্সেক্স কিন্তু ইতিমধ্যে কিন্তু পড়ে গেছে। ফলে একটা দেশ জুড়ে যে একটা মানে দেখা যাচ্ছে যে একটা অনাস্থার চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেই অনাস্থার চিত্রটা সবথেকে আজকে তুমি যেটা আজকে আমার মনে হয় যে সবথেকে গুরুত্বপূর্ণ, যে রামলালা বা যে অযোধ্যার যে রাম মন্দির নিয়ে যে এখানে এতটা হলো, সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আসার পরে সেখানে এত টাকা খরচ করে সেখানে রাম মন্দির স্থাপন হলো এবং বলা হলো যে 500 বছরের লিগাসি সেটাকে পূরণ করলেন মোদি। আজকে দেখা যাচ্ছে অযোধ্যাতে সমাজবাদী পার্টি তাদের প্রার্থী যথেষ্ট ভালো ফলাফল করছে অযোধ্যাতে। এর থেকে আমার মনে হয় যে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না, যে অযোধ্যাকে নিয়ে তারা খেলতে গেলেন ভোট, সেই অযোধ্যাকে ভারতবর্ষের মতো মানুষ, বিশেষ করে হিন্দু যারা, তারাও কিন্তু সেই অযোধ্যার আবেগটাকে গ্রহণ করলো না। এটা হচ্ছে সবথেকে দুর্ভাগ্যজনক। সুতরাং রাজনীতিটা মোদি যেভাবে করছিলেন, আমার মনে হয় যে মোদি একেবারে নিজের হাতে যেভাবে কুক্ষিগত করে রেখেছিলেন ক্ষমতা, সেই ক্ষমতার এবং তার অত্যন্ত আত্মবিশ্বাস ছিল যে একমাত্র মোদির নাম হলেই গোটা ভারতবর্ষ তার নামে ঝাঁপিয়ে পড়বে। কিন্তু দেখতে হবে যে একটা কথা আছে যে শত্রুকে কখনো ছোট করে দেখতে নেই। আমার মনে হয়েছে যে মোদি কিন্তু শত্রুকে আমার মনে হয় খুব ছোট করে দেখেছেন
ফলে রাহুল গান্ধী তিনি যে পরিবার থেকে এসছেন তারা কিন্তু একটা রাজনৈতিক পরিবার। আমি বলছি না মোদিও যথেষ্ট দিন রাজনীতি করছেন, কিন্তু তাদের যে ট্র্যাডিশন, এবং ভারতবর্ষে এখনো পর্যন্ত এমনকি পশ্চিমবঙ্গ যেখানে প্রায় কংগ্রেস শূন্য, সেখানেও কিন্তু কিছু মানুষের কিন্তু এখনো কংগ্রেস ওপরে বিশ্বাস আছে। সেটা কিন্তু কারোর মানে কারোর ইয়েতে প্রভাবে নয়, এখানে কংগ্রেসটা কিন্তু মানুষ করে স্বতঃস্ফূর্তভাবে। এবং আজকে রাহুল গান্ধীর নেতৃত্বে যে সুযোগটা তারা পেল, এই সুযোগটার কিন্তু তারা সদ্ব্যবহার করতে পেরেছে। এটা হচ্ছে খুব আমার মনে হয়েছে খুব বড় একটা দিক যে, এবং মোদির কাছেও এটা একটা খুব বড় ধরনের শিক্ষা। মোদি সাধারণ মানুষের যে আজকে প্রয়োজন, সাধারণ মানুষের যে চাহিদা, সেই তার উপরে গুরুত্ব না দিয়ে তিনি একমাত্র হিন্দুত্বের তাস নিয়ে খেলতে গেলেন। সেই হিন্দুটা কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে হিন্দুরা কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু তারা গোড়া হিন্দু নয়, হিন্দুরা কিন্তু অত্যন্ত উদারবাদী মানুষ। ফলে হিন্দুদেরকে বোঝানোর চেষ্টা করলে একতরফাভাবে হিন্দুরা তারা কিন্তু মোদির পেছনে দাঁড়িয়ে যাবে, এটা কিন্তু মনে করার কোনো কারণ নেই। কারণ এই দেশে হিন্দুত্বর ধ্বজাধারী আরও অনেক পার্টি আছে, বিশেষ করে কংগ্রেস আছে যেখানে মেজরিটি, সেখানে যেমন সংখ্যালঘু সম্প্রদায় আছেন, সেখানে হিন্দুরাও আছেন। দাক্ষিণাত্যে সেখানে কিন্তু তারাও কিন্তু হিন্দু, সেখানেও কিন্তু হিন্দুদের বড় একটা বসতি আছে, চারটেই দক্ষিণাত্যে, কিন্তু সেখানেও কিন্তু তারা কিন্তু একেবারে সামগ্রিকভাবে মোদিকে ভোট দেবেন বা দিয়েছেন এমনটা কিন্তু নয়। ফলে ট্রেন্ডটা আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এনডিএ সরকার কতটা আসন পাবে, শেষ পর্যন্ত কি হবে সেটা বড় কথা নয়, কিন্তু লড়াইটা যেভাবে ইন্ডি জোট দিল, এবং একই সঙ্গে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের যে আসন, যে আসনটা তারা 30, 31 বা 32 যে ট্রেন্ডটা আমরা এখনো দেখতে পাচ্ছি, সেই আসনটা তারা কতটা পাবে আমরা জানি না, কিন্তু একটা বড় সংখ্যায় আসন পাবে। সেটা ইন্ডি জোটে যোগ যদি হয় তাহলে মোদির পক্ষে এই সরকার করা অথবা সরকারের টিকে থাকা দুটোই কিন্তু ভয়ঙ্করভাবে একটা চ্যালেঞ্জের মুখে পড়বে। না, আমি তোমাকে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা সার্বিকভাবে যদি গোটা ভারতবর্ষের কথা বলি, অল ওভার 543টা কেন্দ্রের কথা বলি, তাহলে 543টা কেন্দ্রে যদি ইন্ডি জোটের কথা তুমি বলছো, সেই ইন্ডি জোটের যে প্রভাব সেটা কিন্তু বাংলার ক্ষেত্রে একদম খুব একটা যে ভালো জায়গা দেখাচ্ছে সেটা কিন্তু নেই। না, সেটাও যেমন নেই, তেমনি বাংলায় অধীর চৌধুরীর মতো একজন লোক আছে যিনি তো কংগ্রেস করেন, বা আরও কিছু মানুষ আছেন তারা তো কংগ্রেস করেন, তা তো অধীর চৌধুরী তো কংগ্রেস ছাড়েননি, দীর্ঘদিন ধরে তিনি কংগ্রেসেই আছেন। ফলে গোটা দেশ জুড়ে আজকে তুমি ন্যায়যাত্রা বা তুমি ভারত জোড়ো যাত্রায়, সেখানে তুমি দেখবে যে মানুষের যে স্বতঃস্ফূর্ত যোগদান, এই স্বতঃস্ফূর্ত যোগদান সেটা কিন্তু রাহুলের অন্তত কৃতিত্বের মধ্যে পড়ে। এবং রাহুল দীর্ঘদিন ধরে কংগ্রেসকে যেভাবে উজ্জীবিত করার চেষ্টা করছিলেন, তিনি কিন্তু সেটা কিছুটা হলেও করতে পেরেছেন, এটা কোনো সন্দেহ নেই। এবং রাহুল যেটা করতে পেরেছেন, বা রাহুলের সঙ্গে যারা আঞ্চলিক দল তারা যেটা বারবার যেটা ইলেকশনের কৌশল হিসাবে যেটা নিয়েছে, সেটা হচ্ছে যে সাধারণ মানুষের চাহিদা বা সাধারণ মানুষের যা প্রয়োজন, সেই প্রয়োজনটাকে তারা কিন্তু বারবার কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যে বিশেষ করে তোমাকে আমি বলি যে সাধারণ মানুষের চিকিৎসা খরচ এবং ওষুধের দাম, আজকে যদি তুমি বলো ইলেকট্রাল বন্ড, সেখানে ওষুধের কোম্পানিরা তারা আজকে এত টাকা বিজেপির পক্ষে দিচ্ছে, কেন দিচ্ছে? টাকাটা কি তারা ছেড়ে দেবে? কখনোই ছাড়বে না। তারা তো বাজার থেকে, তারা তো ব্যবসাদার, তারা তো টাকাটা তুলবে বাজার থেকে, এবং সাধারণ মানুষ সব থেকে বেশি এতে ক্ষতিগ্রস্ত হবে। গত 10 বছরে অত্যাবশ্যক যে ওষুধ যেগুলো ব্যবহার হয় সেগুলো 40 থেকে 50% তার দাম বেড়েছে। চিকিৎসা খরচ সাধারণ মানুষের আওতার বাইরে। আজকে মোদি যেটা উনি যে সাধারণ মানুষের জন্য যে কার্ড তিনি করেছেন আয়ুষ্মান ভারত, এই আয়ুষ্মান ভারতে কতটা চিকিৎসা হবে বা কাদের জন্য আয়ুষ্মান ভারত সেটা কিন্তু কথা নয়। কথা হলো আয়ুষ্মান ভারতের কার্ড যার আছে তাকেও কিন্তু ওষুধটা কিনতে হবে, ফলে সেই ওষুধটা কিন্তু তার পক্ষে কেনা মুশকিল।
দ্বিতীয়ত হচ্ছে রান্নার গ্যাস। আজকে মহিলারা যারা ভোট দিয়েছেন তারা কিন্তু একটা কথা মনে রেখেছেন যে রান্নার গ্যাস থেকে আরম্ভ করে নিত্য প্রয়োজনীয় জিনিস এটা কিন্তু তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। এটাকে কিন্তু এটা একেবারে এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। এটা হতে পারে যে সার্বিকভাবে গোটা পৃথিবী জুড়ে যে একটা অর্থনৈতিক মন্দা বা রিসেশন চলছে, সেই ভিত্তিতে চলতে গেলে কোনো পৃথিবীর সব কোনো দেশেরই যে অবস্থা যথেষ্ট ভালো তা নয়। কিন্তু ভারতবর্ষ যেহেতু জনবহুল দেশ, ভারতবর্ষে 140-50 কোটি মানুষের দেশ, সেখানে বেশিরভাগ মানুষই কিন্তু দরিদ্র সীমার নিচে বাস করেন। ফলে এই দরিদ্র সীমার মানুষদেরকে যদি না ভাবা যায়, আজকে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব যেখানে পড়েছে সেখানে দারিদ্র সীমার নিচের মানুষরা কিন্তু সেটাকে স্বাগত জানিয়েছেন। কিন্তু সবসময় যে লক্ষ্মীর ভাণ্ডার আরও সবার জন্য দেওয়া হয়েছে, যারা বিপিএল তালিকার নিচে তারাও লক্ষ্মীর ভাণ্ডার পান, কিন্তু তাদের ভোটটা যে সবসময় যে এর তৃণমূলের পক্ষে গেছে তা নয়। কিন্তু সিংহভাগ ভোট দরিদ্র মানুষের ভোট, এই ভোটটা কিন্তু তৃণমূল কংগ্রেস তারা কিন্তু নিশ্চিত করতে পেরেছে তাদের প্রার্থীদের পক্ষে। এটা অবশ্যই কৃতিত্ব তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারণেই। সঙ্গে আইপ্যাকের যে তাদের সঙ্গে যে আইপ্যাক যে কৌশলী তাদের আছে, ভোট কৌশলী, তারা তো তাদের সঙ্গে কাজ করেন, কিন্তু মূল কৃতিত্বটা তো অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়েরই যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যে কোনো সময় যে কোনো খেলা ঘোরাতে পারেন, সেটা কিন্তু আমরা দেখেছি। এক সময় তিনি বলেছিলেন যে 294টা আসনে আমি প্রার্থী, আমাকে ভোট দেবেন, এবং তার জন্য কিন্তু সেটা ম্যাজিকের মতো কাজ করেছিল এবং সেখানে কিন্তু তারা জিতেছিলেন এবং তারা কিন্তু সরকার করতে পেরেছিলেন। এটা একটা খুব বড় ধরনের কৃতিত্বর কথাই বলা যায়। এখন এই রাজ্যে ইন্ডি জোটে তিনি বলেছেন যে এই রাজ্যে ইন্ডি কোনো জোট নেই। ফলে আগামী দিনে ইন্ডি জোটের কী দাঁড়ায়, অবশ্যই তিনি তো নিশ্চয়ই যোগদান তো দেবেনই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার শর্ত কি হবে সেটা কিন্তু এখন দেখার। এবং সবথেকে বড় কথা, আগামী দিনে এই রাজ্যের রাজনীতিতে যে একটা ব্যাপক পরিবর্তন আসতে চলেছে তাতে কোনোভাবে কোনো সন্দেহ নেই। এটা নিয়ে আমি তোমাকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে এই রাজ্যের রাজনীতিতে, আমি জানি না এখনো পর্যন্ত এনডিএ সরকার করবে কি না, এনডিএ সরকার করলেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলতে পারবেন যে সাধারণ মানুষ তারা আমাদের সঙ্গে আছেন, সুতরাং যখন তখন যা খুশি তাই আমাদের ওপরে চাপিয়ে দেওয়া যাবে না। বিশেষ করে আরও সাধারণ যেটা হয়েছে, এটা সত্যি না মিথ্যে সেটা আমরা জানি না। ইউটিলাইজেশন সার্টিফিকেটের কথা সাধারণ মানুষ জানে না, তারা জানে আমরা 100 দিনের টাকা পাচ্ছি না, এবং এটা নিয়ে প্রচার হয়েছে, ব্যাপকভাবে প্রচার হয়েছে। এবং বিজেপির লোকরা তারা যে বোঝাতে চেয়েছে যে না এটা ইউটিলাইজেশন সার্টিফিকেট পাইনি, আজকে গোটা দেশে কথা বাদ দিল, পশ্চিমবঙ্গে আজকে দুর্নীতির ব্যাপারে পশ্চিমবঙ্গ প্রতিটি মানুষের কাছে জানে যে পশ্চিমবঙ্গ প্রচুর প্রচুর দুর্নীতি হয়েছে। কিন্তু আজকের অন্তত এই ভোটের যদি ট্রেন্ড থাকে, রেজাল্টের, তাহলে কিন্তু দেখা গেল যে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু দুর্নীতিতে কোনো গুরুত্ব দেয় না। আমরা এটা 2021 সালেও যে জিনিসটা দেখেছিলাম, যে ব্যাপকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে এসেছিলেন, তারাও কিন্তু তখনও কিন্তু তারা দুর্নীতিকে কিন্তু কোনো তাদের ধর্তব্যের মধ্যেই আনেনি। পশ্চিমবঙ্গের মানুষ যেটা চায় সেটা হচ্ছে যে তাদের চাই যে জিনিস, সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার তাদের চাই, তাদের মোটামুটি চিকিৎসা স্বাস্থ্য পরিষেবা সেটা তাদের চাই। বাকি যেগুলো তারা পান, যে সরকারি প্রকল্পের তারা পান, সেই প্রকল্প তো তারা পাচ্ছেনই। সুতরাং তারা কেন তারা বদল করবেন, হঠাৎ করে শিফট করে তারা কেন বিজেপির দিকে যাবেন, এর পেছনে তো কোনো কোনো যুক্তিগ্রাহ্য কোনো কারণ নেই, এটা আমার মনে হয়েছে। সুতরাং
এখনো পর্যন্ত যা ট্রেন্ড সার্বিকভাবে এখনো পর্যন্ত আমরা যেটা দেখলাম না, সার্বিকভাবে গোটা দেশে কি হবে এখনো পর্যন্ত না না, আমি এটা বলতে পারি তোমাকে অভিজ্ঞতা থেকে, সার্বিকভাবে যে গোটা দেশে জাতীয়ভাবে কি হবে আমি এটা বলতে পারছি না। মোদী সরকার করতেই পারে, আমি এটাতে যাচ্ছি না, কিন্তু এই রাজ্যে যে বিজেপি মোটামুটি অর্ধেকে নেমে যাচ্ছে, ধরাশয়ী হয়েছে, এবং বামেদের ভোট কিন্তু বামেরা সেখানে তাদের বিজেপির মূল জয়লাভের পেছনে 18টা আসন জয়লাভের পেছনেই ছিল বামেদের ভোটের বিরাট একটা অংশ। না, তোমাকে এটাও আবার আরেকটা জায়গা দেখতে হবে যে আমরা যদি একদম শেষ পর্যায়ে দেখি আর কি, সমস্ত ফলাফলের পরে এই এখনই বামের ভোট রামে বা রামের ভোট বামের কথার থেকে বেশি, সেটা হচ্ছে যে ভোট অফ পার্সেন্টেজ। যদি আমরা দেখি যে বামফ্রন্ট বা বাম কংগ্রেস জোট, এর আগেও 2019-এ আমরা বাম কংগ্রেসের জোট দেখছিলাম, তাদেরও সেই সময় ভোট অফ পার্সেন্টেজ দেখেছিলাম, এবং আজও সর্বশেষ যখন ভোট অফ পার্সেন্টেজ দেখবো, এবং যেখানে বাম কংগ্রেসের ভোট পার্সেন্টেজ যদি গতবারের মতন এবারও একই জায়গায় থাকে, তাহলে কিন্তু তুমি সেই গতবারের রামের ভোট বামে বা বামের ভোট রামে এই তত্ত্ব কিন্তু তখন না, এটা যেমন ঠিক তেমনি সংখ্যালঘু ভোটে যে বামেরা বা কংগ্রেস যে ভাগ বসাতে পারেনি, এবং সেই সংখ্যালঘু ভোট যে সম্পূর্ণভাবে শাসক দলের পক্ষেই আছে, সেটা কিন্তু এই ট্রেন্ড থেকে বোঝা যায়, অন্তত এই রাজ্যের ট্রেন্ড থেকে বোঝা যায়। ফলে এই রাজ্যের ট্রেন্ডে যে খুব বড় পরিবর্তন হবে এমনটা নয়, হয়তো একটা দুটো সিট এদিক ওদিক যেতে পারে, কিন্তু সব থেকে বড় কথা যে কথাটা আমি শেষ সময়ে এসে বলতে চাই, যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছিলেন বা কংগ্রেস বা ইন্ডি জোট যেটা বলতে চাইছিল, যে এই যে এতগুলো যে সমীক্ষা করা হয়েছে, এই সমীক্ষা হচ্ছে সম্পূর্ণভাবে একটা মানে সম্পূর্ণভাবে এই সমীক্ষার পেছনে অনেক রকমের বিশেষ করে টাকার খেলা হয়েছে, এবং এরা সব মোদির হয়ে কাজ করেছে। এই যে প্রচারটা হয়েছে, সেই প্রচারটা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় এটা কিন্তু মিলতে চলেছে। এখনো পর্যন্ত আমরা এখনো পর্যন্ত যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে বিরোধীদের অভিযোগের কথাটা হয়তো সত্যতা আমাদেরকে মানতে হবে, কিন্তু যতক্ষণ না সম্পূর্ণরূপে যতক্ষণ না আমরা ফাইনাল জানতে পারছি যে কি হচ্ছে গোটা দেশে জুড়ে, ততক্ষণ এই পর্যায়ের আমাদের আসা উচিত নয়। তার কারণ হচ্ছে যে আমাদের না, এই পর্যায়ে আসা উচিত নয়, যেমন কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে এটা তো প্রমাণিত হলো। এই রাজ্যে যারা এবং তোমার এটা মনে থাকতে পারে যে একটি চ্যানেল তারা কিন্তু একবার দেখিয়েছিল 13 থেকে 17, এবং তার পরদিনকে তারা আবার দেখিয়েছিল যে 22 আর 20। তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফোন করেছিলেন সেই চ্যানেলে এবং বলেছিলেন যে এগুলোর কোনো ভ্যালু নেই। হ্যাঁ, এটা বাড়লো কী করে? সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে এবং সাধারণ মানুষ আমাদেরকেই ভোট দিচ্ছে, এটা কিন্তু উনি বলেছিলেন সেই চ্যানেলে, এবং সেটা কিন্তু মোটামুটি প্রমাণিত হলো। কিন্তু অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আমি বলতে চাই না, এখনো হয়তো কয়েক রাউন্ড গণনা হয়তো বাকি আছে। 3 রাউন্ডের গণনা শেষ হয়েছে, এখনো 13 রাউন্ড গণনা বাকি আছে। তো সেহেতু পরিস্থিতি এখনো কিছুটা গণনা অবশ্যই কিছুটা নিশ্চয়ই কিছুটা চেঞ্জ হবে। গণনা যদি বলতে যাই, গণনার হিসাব অনুযায়ী গণনার 80 ভাগ এই মুহূর্তে হয়েছে, এখনো 75 ভাগ গণনা বাকি আছে, এবং তারপরে পোস্টাল ব্যালটের ব্যাপারটা আছে। পোস্টাল ব্যালটে যে কতটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, না ঠিকই, একদম আমি একটা ট্রেন্ডের কথা বলছি। ট্রেন্ডের একটা তো ট্রেন্ড নিশ্চয়ই যে এখনো পর্যন্ত, কারণ আমরা আজকে যদি এখন আমরা 224 যদি এখন আমরা ইন্ডি জোটকে দেখতে পাচ্ছি, 300 দেখছি আমরা এনডিএকে, একদম না এনডিএকে 300 দেখাটা আশ্চর্যের নয়, কিন্তু ইন্ডিকে 224 দেখাটা মানে এক্সিট পোলের হিসাব অনুযায়ী সেটা আমাদের কাছে খুব আশ্চর্যজনক। আমি এখনো বিশ্বাস করি যে ইন্ডি জোট যে এতটা আসন হয়তো এখনো অনেক চেঞ্জ হবে, তবে বিজেপির নেতৃত্ব তারা এখনো পর্যন্ত কোনো তারা মন্তব্য আমরা পাইনি, সুতরাং বরং তুলনামূলকভাবে আমরা ইন্ডি জোটের অনেক নেতাদের মন্তব্যগুলো পেলাম। সুতরাং এটা কিন্তু দেখার মতো যে এখনো আমাদেরকে পুরোটা জানার জন্য
কিছুটা হলেও আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং এই যে পরিস্থিতির উপর দিয়ে প্রত্যেকটা পরিস্থিতির উপর দিয়ে নজর রাখতে হচ্ছে, যে যেমন ধরো মানে তবে একটা জিনিসের আশা করতে হবে যে ধরনের ঘটনাগুলো যেন কোনো বিক্ষিপ্ত ঘটনার মধ্যে দিয়ে না যায়। না, সেটা আমরা এখানে বসে আমরা বলে কোনো লাভ নেই, কারণ আমরা দেখেছি 6ষ্ঠ দফা নির্বাচন থেকে, এবং আমরা দেখেছি যে বিভিন্ন বুথে সেখানে রাস্তায় শুয়ে পড়ে সেখানে বাধা দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি দেখেছি। কিন্তু নির্বাচন কমিশন যেহেতু বলেছে যে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং সবাই তার ভোটটা দিতে পেরেছেন, এটা কিন্তু একটা মানে শাসক দলের জয় বলা যায়। অন্য দিক থেকে আমি দুটো গুরুত্বপূর্ণ ব্যাপার এই নির্বাচনের বিশেষ করে ফলাফল থেকে আমি তোমাকে বলতে চাই। একটা হচ্ছে সন্দেশখালিতে মহিলারা যে অভিযোগ করেছিলেন এবং যার ভিত্তিতে আজকে শেখ শাহজাহান বলে একজন লোক তিনি জেলে আছেন, এবং সেখানে মহিলারা যেভাবে প্রতিরোধ করছিলেন ইত্যাদি যে চিত্রগুলো আমরা দেখেছি, সেই বসিরহাট লোকসভা সেখানে কার্যত প্রার্থী তিনি সমর্পণ করে তিনি চলে গেলেন, সারেন্ডার করে তিনি বেরিয়ে চলে গেলেন। এটা একটা শাসক দলের কাছে খুব বড় জয়, যেটা তারা অবশ্যই এটা নিয়ে তারা প্রচার করবেন যে আমরা বারবার যেটা বলে আসছিলাম যে সন্দেশখালিতে যা প্রচার হচ্ছে বা বিজেপি যেটা প্রচার করছে তার কোনো ভিত্তি নেই, এটা যেমন তারা প্রচার করবেন। অন্যদিকে কেষ্টদাকে নিয়ে, যে কেষ্টদার গড়ে সেখানে যে দুই প্রার্থী যে বিপুল মেজরিটি নিয়ে জিতছেন, তাতে কিন্তু দেখা গেল যে সেখানে যে কেষ্টদারকে জোর করে আটকে রাখা হয়েছে, এটাও কিন্তু তারা প্রচার করবেন। সুতরাং আমার মনে হয়েছে যে বিজেপি নেতৃত্ব এই রাজ্যে তাদের সংগঠনকে যদি জোরদার করতে না পারেন, শুধুমাত্র প্রচারের ওপরে এই রাজ্যের রাজনীতি করা অত্যন্ত একটা ভুল পদক্ষেপ। এই ভুল পদক্ষেপটা তারা কিন্তু বারবার প্রমাণ করছেন এই রাজ্যে। দ্বিতীয়ত হচ্ছে এই রাজ্যের নেতৃত্ব, সেই নেতৃত্বে এত বড় রাজ্য, সেখানে একজন মাত্র নেতা যিনি পাহাড় থেকে সাগরে সর্বত্র তিনি ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু প্রসঙ্গত আমি আরেকটা কথা বলতে চাই যে আমরা দেখেছি যে এই যে ইনসাফ যাত্রা বামেদের বা এই যে ব্রিগেড যেখানে সভা হয়, সেখানে প্রচুর প্রচুর মানুষের সমাগম হয়, কিন্তু ভোটের বাক্সে তার কোনো প্রতিফলন হয় না। একই ব্যাপার আমরা দেখলাম শুভেন্দু অধিকারী যেখানে যেখানে সভা করেছেন, এমনকি সন্দেশখালিতেও বলছি, সেখানে এত মানুষের সমাগম হয়েছে, তারপরেও কিন্তু ভোটের বাক্সে তার কোনো প্রতিফলন হলো না। তার কারণটা হচ্ছে সাধারণ মানুষ যা চান অত্যন্ত, কারণ সাধারণ মানুষ, আমাদের দেশ তো মানে অন্তত আর যাই হোক, আমাদের দেশে অর্থনৈতিকভাবে বেশিরভাগ মানুষ দরিদ্র সীমার নিচে পড়েন, এটা আমাদের দেশ মানে উন্নত দেশ নয়। ফলে সাধারণ মানুষ 5 কেজি চাল তাদের কাছে এটা অত্যন্ত মহার্ঘ। তাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড, যেটা নিখরচায় যেখানে হসপিটালে বা নার্সিংহোমে যদি সেখানে তাদের চিকিৎসা হয়, সেটা তাদের একটা খুব বড় তাদের পাওনা। এবং একই সঙ্গে মহিলারা যারা কোথাও কাজ করছেন, সঙ্গে সঙ্গে তারা একটা মানে একটা ভাতা পাচ্ছেন সরকারের থেকে, এবং সেটা দিয়ে তারা ছোটোখাটো জিনিস কিনতে পাচ্ছেন, তারা মোবাইল রিচার্জ করতে পাচ্ছেন, এবং তারা বলছেন যে মোবাইলটা রিচার্জ করার জন্য একদম এক কথা যদি বলি দৈনন্দিন কাজে তাদের একটা সহযোগিতার জায়গা পেয়ে যাচ্ছে একদম। তার জন্য এটা কিন্তু ভোট বাক্সের দিকে, যদিও এখনো পর্যন্ত আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এখনো আমরা তৃতীয় কি চতুর্থ রাউন্ডের গণনা সবে শেষ হয়েছে, কিন্তু এখনো প্রায় 12 রাউন্ড গণনা এখনো পর্যন্ত বাকি আছে। সেটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ সঠিক নির্ধারণ, সঠিক কিছু বলা সম্ভব নয়। আমরা সেই বিষয়গুলোর উপরে নজর রাখছি, সেই প্রতিটি পরিস্থিতির উপরে নজর রাখছি, কিন্তু এখন কিছুক্ষণের জন্য একটা বিরতির জন্য যেতে হবে। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।